ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভিডিও অন করো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভিডিও অন করো। ভিডিও অন করো, কিছুক্ষণের জন্য ভিডিও অন করো। তোমরা নামটা যদি ছোট করে এখানে দাও আর সাথে রোলটা লেখো, তাহলে একদম সাথে সাথেই একসাথে রোল এবং নামটা দেখা যায়। কেমন? তাহলে আমাদের জন্য অনেক সুবিধাজনক ব্যাপারটা। হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? তোমাদেরকে বারবার বলা হচ্ছে না এই বিষয়টা। ওয়ালাইকুম আসসালাম। অনেকের রোল অনেক বড় করে লেখা, হ্যাঁ, আবার নামটা বড় করে লেখা, ফলে একসাথে আসে না। তাহলে আমরা এই সময়টাতেই কিন্তু অনেকগুলো রোল আমরা লিখে ফেলতে পারি। হ্যাঁ, প্রেজেন্ট দিয়ে দিতে পারি, সুবিধা হয়, তোমাদের জন্য অনেক সুবিধা হয়। তোমরা ভিডিওতে আসো। তোমরা ভিডিওতে আসো, তোমরা ভিডিও অন করো। সবাই ভিডিও অন করো। হ্যাঁ, নামগুলো আজকেই তোমরা চেঞ্জ করে ফেলবা। যে সাদিয়া আক্তার, হ্যাঁ, 1900 কত দেখা যাচ্ছে না, তো তোমরা কি করবা, নামগুলা শর্ট নাম দিয়ে শুধু সামনের টুকু, হ্যাঁ, সাদিয়া দিয়ে পরে তোমাদের রোলটা ছোট করে লিখবা। এই যে ফাতিহা ফারিন, এখানে কিন্তু রোল নাই। ফাতিহা ফারিন কে রোল নাই। মিস আদাব। আদাব। ভালো আছো তোমরা সবাই? জি মিস, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। গত লেকচারে আমরা জিনোম সিকোয়েন্স এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা একটু মনোযোগী হবে, হাতের সামনে একটু বই রাখো, খাতা থাকলে ভালো হয়, হ্যাঁ, আর কলম, একটু দাগানোর জন্য কলম। আমরা আরো কয়েকজনকে নিয়ে নিব, তারপরে স্টার্ট করব। কেমন? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা এখন মেসেজ দিও না। হ্যাঁ, তাহলে আমি রোল দেখতে পাই না। কেমন? আর যে ওয়েটিং রুমে যারা থাকে তাদেরকে দেখা যাচ্ছে না। সাদিয়া আক্তার, সাদিয়া আক্তার, হ্যাঁ, এভাবে তোমরা চ্যাটে যে কথাবার্তা বলো না, কেমন? লিখো না কিছু, তাহলে একটু সমস্যা হয় অ্যাডমিট করতে। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাই আমাদের মূল আলোচনার দিকে। আমরা একটা স্ক্রিন শেয়ার করছি।
দেখতে পাচ্ছ তো তোমরা, তাই না? স্ক্রিন শেয়ারটা একটু বলো, দেখা যাচ্ছে না? জি মিস, দেখা যাচ্ছে। জি মিস। হ্যাঁ, একটু তাড়াতাড়ি রেসপন্স করবে, কেমন সুবিধা হয় তাহলে। আচ্ছা, আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের এই যে মাঝখানে অ্যাডমিট করতে হয় তো অধ্যায় 11 জীব প্রযুক্তি পড়ছিলাম, অনেকদিন যাবতই পড়ছি আমরা, তাই না? লেকচার 23, আজকের লেকচার 23 এবং পর্ব 15, অর্থাৎ এই চ্যাপ্টারের 14টা লেকচার হয়ে গেছে। আমরা এর আগে জিনোম সিকোয়েন্সিং আরম্ভ করার আগে আমরা জীব প্রযুক্তির ব্যবহার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ নিয়ে মূলত অনেকগুলো ক্লাস নিয়েছি, আমাদের অনেকগুলো লেকচার আছে এ সম্পর্কিত। এরপরে জিনোম সিকোয়েন্সিং আমরা গত লেকচারে কেবল আরম্ভ করেছিলাম। জিনোম সিকোয়েন্সিং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যদিও আমাদের পাঠ্যপুস্তকে খুব ছোট করে এই সম্পর্কে লিখিত আছে, অর্থাৎ এই সম্পর্কে খুব বেশি তথ্য আমাদের কাছে নাই, তারপরে যতটুকু আছে ওটা থেকেই প্রশ্ন আসে এবং ওটা মনে রাখাও মানে বুঝার ব্যাপার, না বুঝলে তোমার মনে থাকবে না। এই জন্যই বলি যে প্রতিটা ক্লাসই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু মনোযোগী হলে তোমাদের জন্য পড়াশোনাটা অনেক সহজ হয়ে যাবে, মনে রাখাটা অনেক সহজ হয়ে যাবে, কেমন? তোমাদের জন্যই বলছি আর কি। আচ্ছা, আমরা গত লেকচারে এই অংশটুকু একটু দেখেছিলাম এবং তোমাদের সুবিধার জন্য পাঠ্যপুস্তকের এই অংশটাতে কোন জায়গাগুলো তোমরা পড়বে আসলে বোঝার জন্য বা মনে রাখার জন্য সেই অংশগুলো হলুদ রঙে চিহ্নিত করেছিলাম, তোমাদের মনে আছে আশা করি। আচ্ছা, এখন তোমরা একটু দেখতে থাকো এই জায়গাটা। তোমাদের মনে আছে এই জায়গাটা? তোমরা একটু দেখেছিলে, আমি বলছিলাম যে জিনোম সিকোয়েন্সিং সম্পর্কে একটু দেখে নিবা, তাহলে তোমাদের আজকে যে ক্লাস করবা এই ক্লাসে তোমাদের সুবিধা হবে, হ্যাঁ, যখন পড়ানো হবে আর কি। দেখেছিলা নাকি? একটু বলো দেখি। জি মিস। জি মিস। দেখেছো? সত্যি? আচ্ছা, আমরা জিনোম সিকোয়েন্সিং এর আগে জিনোম সম্পর্কে জেনেছিলাম, আবারও আজকে একটু জেনে নেই সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে। কোনো একটি প্রজাতির একটা নিউক্লিয়াসে সাধারণত ক্রোমোজোমের একটা সেট, আমরা জানি যে দুইটা সেট থাকে, যে ক্রোমোজোমের একটা সেটকে বলা হয় জিনোম। জিনোম বলা হয় কাকে? একটা প্রজাতির একটা নিউক্লিয়াসের মধ্যে যে দুইটা সেট ক্রোমোজোম থাকে তার প্রতিটা সেটকে বলা হবে জিনোম। সেই জিনোমের একটি জীবের এক সেট ক্রোমোজোম বা জিনোমে অবস্থিত সকল জিনকে, হ্যাঁ, বা সকল জিন সহ যে ডিএনএ থাকে সেটাকে আমরা বলবো জিনোম, সেটাও বলতে পারি। এক সেট ক্রোমোজোমকেও আমরা বলতে পারি জিনোম, অথবা জিনোমে বা সেই ক্রোমোজোমে এক সেট ক্রোমোজোমে যতগুলো ডিএনএ আছে বা পূর্ণাঙ্গ ডিএনএ কে আমরা জিনোম বলতে পারি। ক্রোমোজোমকেও বলতে পারি, আবার ওই এক সেট ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ কেও আমরা জিনোম বলতে পারি। এখন একটা জীবকোষে অবস্থিত জিন সমষ্টি, মানে ওই এক সেট ক্রোমোজোমের মধ্যে যত জিন আছে সেটাকেও আমরা জিনোম বলতে পারি। তার মানে হচ্ছে এক সেট ক্রোমোজোমকেও আমরা জিনোম বলতে পারি, অথবা এক সেটে অবস্থিত ডিএনএ কেও বলতে পারি জিনোম, বা এক সেটে অবস্থিত জিনের সমষ্টি বা যতগুলো জিন আছে সবগুলোকে আমরা বলতে পারি জিনোম। এবং এই জিনোমকে আমরা বলে থাকি হচ্ছে মাস্টার ব্লু প্রিন্ট। তোমরা কি শুনতে পাচ্ছ? জি মিস। ওকে, মিস। কোনো সমস্যা হলে কিন্তু বলবা, তাহলে আমি আবার সেই কথাগুলো আবার বলবো, কেমন? আচ্ছা, তারপরে আমরা জেনেছিলাম যে জিনোম সিকোয়েন্স কি। ডিএনএ অণু, আমরা জানি যে ক্রোমোজোম হচ্ছে তোমার ডিএনএ, ও ডিএনএ মানে ডিএনএ হচ্ছে ক্রোমোজোম, তাই না? প্রধান পার্ট হচ্ছে ডিএনএ, তাই না? তো ডিএনএ অণুর অনুদৈর্ঘ্যে আমরা জানি বা লম্বালম্বি ভাবে এটিজিসি, অর্থাৎ অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই 4টা বেস থাকে এবং একটা নির্দিষ্ট নিয়মে এরা কিভাবে থাকে, সাজানো থাকে, তাই না?
নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে, তাহলে সেই যে ডিএনএ সাজানো থাকে, সেই সাজানো যে অনুক্রম যেভাবে সাজানো থাকে তাকে আমরা বলবো জিনোম সিকোয়েন্স। যেভাবে সাজানো থাকে ডিএনএ এর মধ্যে বেস গুলো, সেই বেজের সজ্জারিটিকে আমরা বলবো জিনোম সিকোয়েন্স। আর এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স বা সাজানোর পদ্ধতিটাকে যখন আমরা উদ্ঘাটন করব, অর্থাৎ আমরা যখন মানে বের করতে পারবো এইখানে বা ডিএনএ এর মধ্যে কিভাবে এই বেস গুলো আছে, সেই যে সাজানোর পদ্ধতি সেটা যখন বের করতে পারবো, সেই উদ্ঘাটন বা বের করাটাকে আমরা বলবো জিনোম সিকোয়েন্সিং। এটাকে আবার বলা যায় ডিএনএ সিকোয়েন্সিং। তাহলে জিনোম সিকোয়েন্সিং আমরা বলতে পারি কাকে, যেই পদ্ধতিতে আমরা জিনোমের মধ্যে কিভাবে বেস গুলো আছে সেই সম্পর্কে জানতে পারি, ঠিক আছে, সেটাকে বলবো জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। এখানে কারো কোনো সমস্যা আছে থাকলে বলো। না। ওকে না মিস। ওকে, এখন আমরা যাব হচ্ছে, আচ্ছা তোমরা কিন্তু দেখো আমি কিন্তু বইটাকেই তোমাদের সামনে তুলে ধরেছি এবং একটু কিছু জায়গা হাইলাইট করেছি, কিছু জায়গা আন্ডারলাইন করেছি। কেন করেছি, যেন বই থেকেই তোমরা কোন জায়গাগুলো পড়বা এটা তোমরা সহজেই বুঝতে পারো। আচ্ছা, এখানে দেখো জিনোম সিকোয়েন্সের এই যে কাজটা, এটা খুব উন্নত প্রযুক্তি এবং ব্যয়বহুল। হ্যাঁ, এটা আমরা জানবো, মূল্যবান একটা কিছু যন্ত্রপাতি এখানে লাগে। তো এখানে এই কারণে কিন্তু এটা অনেক মানে আমাদের জন্য একটা মনে হয়তো জিনোম সিকোয়েন্সিং একটা বিরাট একটা ব্যাপার বা কষ্টকর বা অনেক মূল্যবান, সুতরাং এটা করা যাবে না। কিন্তু বর্তমানে এই প্রক্রিয়াটি এত ব্যয়বহুল নাই, কারণ আমাদের প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে, ফলে আমরা এখন কিন্তু অনেক কম খরচে জিনোম সিকোয়েন্সিং করা যায়। তো কিভাবে, দেখো কি বিষয়টা কিরকম, আমরা জানি যে ডিএনএ এর মধ্যে কিভাবে এটিজিসি আছে, হ্যাঁ সেটাই তো মানে সেটা উদ্ঘাটন করাই হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। তাহলে এই যে লম্বা ডিএনএ, এই ডিএনএটাকে কিন্তু একসাথে সিকোয়েন্সিং করা যায় না, অর্থাৎ কিভাবে এই পুরা ডিএনএ এর মধ্যে এটিজিসি আছে সেটা কিন্তু আমরা একবারে জানতে পারবো না। এই পদ্ধতির কারণে আমরা কি করব জানো, ডিএনএ অণুটাকে একসাথে সিকোয়েন্সিং করা যায় না বলে ডিএনএ অণুকে উপযুক্ত দূরত্বে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্বে কেটে কেটে নেওয়া হয়, খন্ড খন্ড করা হয়, আর খন্ডগুলোর সিকোয়েন্সিং করা হয়। তার মানে ভাগ ভাগ করে নিয়ে সিকোয়েন্সিং করা হয় এবং পরবর্তীতে প্রতিটা খণ্ডকে একসাথে মিলিয়ে যে পুরা ডিএনএ সিকোয়েন্সিং কেমন সেটা আমরা উপস্থাপন করে থাকি। এই কথাটা কি বোঝা গেল? বুঝতে পারছো তোমরা? আরেকবার। আচ্ছা, আরেকবার, মানে একটা ডিএনএ তো অনেক লম্বা হবে তাই না, একটা ডিএনএ এর দৈর্ঘ্য তো অনেক বেশি তাই না। তো সেই ক্ষেত্রে একটা পেন নিয়ে নিই। আচ্ছা, ডিএনএ এর দৈর্ঘ্য অনেক বেশি না বলতো, মনে করো অনেক লম্বা একটা ডিএনএ, এখন এটা সিকোয়েন্সিং করলে করাটা কঠিন। এই জন্য এখানে কি করা হয়, দেখো ডিএনএটাকে এভাবে করে ভাগ করা হয়, মনে করো একটা নির্দিষ্ট দূরত্বে এরকম। তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ? মিস। আচ্ছা, জি ভাগ মিস। করে নেওয়া হলো। তাহলে প্রতিটা অংশকে এতটুকু অংশ এতটুকু অংশ আলাদা আলাদা করে জিনোম সিকোয়েন্সিং করা হয়। অর্থাৎ এটার মধ্যে কিভাবে এটিজিসি আছে, এখানে কিভাবে আছে, এখানে কিভাবে আছে, আলাদা আলাদা ভাবে বের করা হয়। পরবর্তীতে এগুলাকে একসাথে আবার যোগ করা হয়। পরে তাহলে বোঝা যায় পুরা ডিএনএটার মধ্যে কিভাবে তোমার বেস গুলো আছে, অর্থাৎ অংশ অংশ করে আমরা বের করি, আলাদা আলাদা করে বের করি প্রতিটা অংশ। মনে করো এটা 1 নম্বর অংশ, এটা 2 নম্বর অংশ, ঠিক আছে, এভাবে এটা 3 নম্বর অংশ। তো এভাবে প্রতিটা অংশকে আলাদাভাবে সিকোয়েন্সিং করা হয়, পরে একসাথে করে পুরা ডিএনএ তে কিভাবে বেস গুলো আছে সেটা দেখা হয়। হ্যাঁ, আচ্ছা এখন দেখো জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক হলেন ডাক্তার এফ স্যাঙ্গার। এইটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, জিনোম সিকোয়েন্সিং কে করেছেন প্রথম। আচ্ছা, তিনি কি করেন, পরবর্তীতে এই কাজের জন্য স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার পান। সুতরাং এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় জানার জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, এখন দেখো এখানে এইভাবে প্রক্রিয়াটাকে এখানে শর্টকাটে উপস্থাপন করা হয়েছে। কিভাবে করা হয় জিনোম সিকোয়েন্সিং? প্রাথমিকভাবে নির্দিষ্ট ডিএনএ অণুকে, অর্থাৎ মনে করো এটা একটা ডিএনএ অণু, তাহলে ডিএনএ অণুকে রিএজেন্ট বা বিক্রিয়ক, হ্যাঁ বিক্রিয়ক সমৃদ্ধ 4টা টেস্ট টিউবে ভাগ করা হলো। মনে করো আমি কিন্তু 4টা অংশে ভাগ করেছি, 1 2 3 4।
তো চারটা এরা কি করবে, রিয়েজেন্ট সমৃদ্ধ চারটা টেস্ট টিউবে ভাগ করে এদেরকে রাখা হলো। মনে করো এইটাকে একটা টেস্ট টিউবে, এখানে একটা টেস্ট টিউবে, এভাবে আলাদা আলাদা টেস্ট টিউবে রাখা হলো, যেখানে বিক্রিয়ার মাধ্যমে এই যে বিক্রিয়ক গুলো এই টেস্ট টিউব গুলোর মধ্যে থাকবে। সুতরাং বিক্রিয়া হবে, বিক্রিয়ার মাধ্যমে প্রতিটি ডিএনএ খন্ডে এটিজিসি বা চারটা বেস রেসিডিউ অর্থাৎ নিচে তলানি পড়বে। হ্যাঁ, নিচে তলানি পড়বে এই বিক্রিয়ার ফলে। এখন জেল ইলেকট্রোফোরোসিস এটা একটা হচ্ছে তোমার প্রক্রিয়া। এই পদ্ধতি বা প্রক্রিয়াতে পাশাপাশি চারটা বিক্রিয়ার প্রতিটিকে পৃথক করা হয়, এবং তার মানে এই পদ্ধতির দ্বারা আমরা বুঝতে পারবো যে চারটা যে অংশ আছে, চারটা অংশ যে আমরা চারটা টেস্ট টিউবে দিলাম, এই চারটা বিক্রিয়ার প্রতিটা টেস্ট টিউবের বিক্রিয়াকে পৃথক করা যায়, মানে এটা কিভাবে আলাদা সেটা বোঝা যায়। এবং রেডিও অ্যাক্টিভ ব্যান্ডের স্থান এবং পরিমাণ বা সাইজ দেখে সিকোয়েন্স নির্ণয় করা হয়। অর্থাৎ ধরো আমি একটু দেখাই তোমাদের, আসলে এভাবে দেখানো খুব কঠিন, আসছে না। আচ্ছা, আবার এর মধ্যে যদি অ্যাডমিট করতে হয় সমস্যা না, বলো তো? আচ্ছা, মনে করো যে বিক্রিয়া হওয়ার পরে এই এখানে কিছু ব্যান্ড দেখা যায়, অর্থাৎ কিছু ব্যান্ড মানে হচ্ছে রিবনের মতো, কিছু ব্যান্ডের মতো দেখা যায়, এবং ব্যান্ড গুলো দেখে এবং ব্যান্ডের সাইজ দেখে বোঝা যায় যে কোনটা এ, কোনটা টি, কোনটা জি, কোনটা সি। তাহলে এরা কিভাবে পরপর সজ্জিত আছে সেই ব্যান্ড দেখে তারা বুঝতে পারেন। এই পদ্ধতি হচ্ছে ইলেকট্রোফোরেসিস পদ্ধতি। এখন এরপরে কি করা হয়, কম্পিউটার নিয়ন্ত্রিত এক্স-রে স্ক্যানার ব্যবহার করা হয়, এবং এই যে তোমার রেজাল্টটা, অর্থাৎ আলাদা আলাদা ভাবে যে আমরা ব্যান্ড দেখে বুঝতে পারলাম কোথায় এটিসিজি কিভাবে আছে, সেই রেজাল্টটা আমরা কম্পিউটার নিয়ন্ত্রিত এক্স-রে স্ক্যানার দিয়ে বিশ্লেষণ করতে পারবো এবং ব্যাখ্যা করা যায়। এভাবেই পুরো পদ্ধতিটা সম্পাদিত হয়। এখানে খুব শর্টকাট দেওয়া আছে, এই জন্য পুরো ব্যাপারটা হয়তো ওইভাবে বুঝতে পারবা না, কিন্তু মোটামুটি যেভাবে দেওয়া আছে বোঝা যায় কিন্তু যে কিভাবে করা হয়, তাই না? বুঝতে পারছো কিনা তোমরা একটু বলো। জি মিস। মোটামুটি বোঝা গেছে যে চারটা অংশে ভাগ করে চারটা, মনে করো টেস্ট টিউব নেওয়া হলো, টেস্ট টিউবের মধ্যে দেওয়া হলো, পরবর্তীতে এখানে বিক্রিয়ক থাকে দেখে বিক্রিয়া হয়। বিক্রিয়া হওয়ার পরে আমরা ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে এই চারটা বিক্রিয়ার মধ্যে বুঝতে পারি যে এরা কোনটা কিভাবে আছে। রেডিওঅ্যাক্টিভ ব্যান্ড তৈরি হয়, যেহেতু এখানে ব্যান্ড গুলা দেখি, ব্যান্ডের সাইজ দেখি, তাহলে সেই অনুপাতে পরবর্তীতে কম্পিউটার নিয়ন্ত্রিত এক্স-রে যে স্ক্যানার থাকে, সেই কম্পিউটার নিয়ন্ত্রিত এক্স-রে স্ক্যানার দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে মানে রেজাল্টটা বুঝতে পারবো আসলে কোথায় কিভাবে এটিজিসি সজ্জিত আছে, এবং তার ব্যাখ্যাও দেওয়া যায়। এর পরবর্তীতে অংশটি সহজ, আমরা এই সম্পর্কেও একটু জানি। আমরা এই যে পাটের জীবন রহস্য উন্মোচন বা জিনোম সিকোয়েন্সিং, এটা কিন্তু আমরা খবরে বারবার দেখেছি, বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে এই ব্যাপারটা, তোমরা দেখেছো, নিশ্চয়ই দেখেছো। এটা আমাদের বাংলাদেশেই এই যে পাটের জীবন রহস্য উন্মোচন করা হয়েছে, জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম, তোমাদের বইয়ে তার ছবিও দেয়া আছে। ডক্টর মাকসুদুল আলম এবং তার সহযোগীরা, মানে তার সাথে যারা কাজ করেছেন, তারা কি করেছেন, তোষা পাট বা কর্কোরাস অলিটোরিয়াস যেটাকে বলা হয়, যার বৈজ্ঞানিক নাম কর্কোরাস অলিটোরিয়াস, তোষা পাট, এর জিনোম সিকোয়েন্স করেছেন। অর্থাৎ আমরা এতক্ষণ যেটা পড়লাম জিনোম সিকোয়েন্সিং, সেই ব্যাপারটা তারা উদ্ঘাটন করতে পেরেছেন, কিভাবে পাটের ডিএনএ তে, এই পাটের ডিএনএ এর মধ্যে কিভাবে ইয়েগুলো বেসগুলো সজ্জিত আছে সেটা উদ্ঘাটন করতে তারা সমর্থ হন। তো এটাকেই বলা হচ্ছে জীবন রহস্য উন্মোচন করা। আর পাটের বেস পেয়ার আসলে এখানে আছে হলো 120 কোটি। এরা কোন অনুক্রমে সজ্জিত আছে সেটা জানা গেছে। তাহলে 120 কোটি বেস পেয়ার কিভাবে আছে এটা উদ্ঘাটন করেছেন আমাদের বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম এবং তার সহযোগীরা। এটা কিন্তু একটা বড় ধরনের একটা আবিষ্কার, বড় ধরনের একটা কাজ বা বিজ্ঞানীদের ধারণা। জিনোম সিকোয়েন্সিং জানার পরে অনেক কাজ সহজ হয়ে যায়। মনে করো যে কর্কোরাস অলিটোরিয়াসের জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, সুতরাং পাটের যে জীবন রহস্য সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পাটের ডিএনএ তে কিভাবে এটিজিসি আছে সজ্জিত। সুতরাং সেটা জানলে কি করা সম্ভব জানো, যে আমাদের যে কাঙ্ক্ষিত কিছু বৈশিষ্ট্য পাটের জন্য, যেমন মনে করো যে আমরা চাই পাটের আঁশ যেন মিহি হয়, আমরা চাই যে শীতকালেও পাট
মানে আমরা উৎপাদন করতে পারি, সহজে পথ পচবে এমন পাট উদ্ভাবন করা, এগুলো আমাদের কিন্তু চাহিদা। এই বৈশিষ্ট্যগুলো পাটের ক্ষেত্রে আমাদের চাহিদা। পোকা প্রতিরোধক পাট আমরা উদ্ভাবন করতে চাবো, ঔষধি পাট বা যেখান থেকে ঔষধি গুণাগুণ পাবো, তুলার মতো শক্ত আঁশের পাট চাবো। এগুলো আমাদের, এই বৈশিষ্ট্যগুলো আমাদের কাঙ্ক্ষিত, বা আমরা চাবো যে এই ধরনের পাট আমরা পেতে পারি কিনা। তো আমরা যখন চাচ্ছি এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো খুব সহজেই আমরা এদের মধ্যে আনতে পারি, যেহেতু আমরা জিনোম সিকোয়েন্সিং করে ফেলেছি। সুতরাং বিজ্ঞানীরা ধারণা করছেন যে এরপরে এই যে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, এরপরে এই যে আমাদের চাহিদা অনুযায়ী পাটে যে ক্যারেক্টার গুলো, এগুলো সমৃদ্ধ পাট আমরা তৈরি করতে পারবো, বা আমরা এই পাটের মধ্যে এই ধরনের গুণাগুণগুলো দিতে পারবো। তো কিছুদিন আগে ডক্টর মাকসুদুল আলম মৃত্যুবরণ করেছেন, এটাও হয়তো তোমরা অনেকেই জানো। এরপরে আমাদের বাংলাদেশে আরেকটা কাজ হয়েছে, সেটা হচ্ছে ফসলি উদ্ভিদে রোগ সৃষ্টিকারী ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং। আমরা জানি যে অনেক ভাইরাস আছে যারা কিনা রোগ সৃষ্টি করে এবং বিভিন্ন ফসলের ক্ষতি করে থাকে, তাই না? তাহলে সেটা আমাদের জন্য কাঙ্ক্ষিত না। তো এই যে যেই রোগ সৃষ্টিকারী ভাইরাস, এর জিনোম সিকোয়েন্সিং যদি করা যায়, অর্থাৎ এর ডিএনএ তে কিভাবে 4টা বেজ আছে এটা যদি জানা যায়, তাহলে খুব সহজেই কিন্তু এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। হ্যাঁ, কিভাবে? দেখো, একটা এখানে উদাহরণ দিয়েছে মুগ ডাল। মুগ ডাল আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, তাই না? নাকি চেনো তো? নাকি মুগ ডাল চেনো? জি মিস। ওকে। জি মিস। বাংলাদেশে একটা অন্যতম ডাল উৎপাদনকারী একটা উদ্ভিদ, কিন্তু হলুদ মোজাইক ভাইরাস, হ্যাঁ, হলুদ মোজাইক ভাইরাস আছে। সেই ভাইরাসের আক্রমণ হলে এই ফসলের উৎপাদন খুব কমে যায়, হ্যাঁ, অনেক কমে যায়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, হ্যাঁ, ইনি আমাদের স্যার ছিলেন, আমরা এনার ক্লাস পেয়েছি। ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং তার গবেষণা যে সহযোগী ছিলেন, তারা সেই দলটা বাংলাদেশে মুগের যে হলুদ রোগ উৎপাদনকারী ভাইরাসের জিনোম, সেই ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করতে পেরেছেন, এবং RNA1 পদ্ধতি, একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে হলুদ মোজাইক ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবনের গবেষণা করছেন তারা। অর্থাৎ আমি বলেছি যে যে কোনো ভাইরাস অথবা যার জিনোম সিকোয়েন্সিং করা হবে, তাকে নিয়ে কিন্তু অনেক কাজ করা সম্ভব। কেমন? যেহেতু ভাইরাসটার জিনোম সিকোয়েন্সিং করা হয়ে গেছে, তাহলে একটা বিশেষ পদ্ধতিতে এই যে ভাইরাসটা, হলুদ মোজাইক ভাইরাস, এইটা প্রতিরোধ করতে পারবে এমন জাত, হ্যাঁ, মুগ ডালের এমন জাত উদ্ভাবন করা সম্ভব, এবং সেটা নিয়ে এখন তারা গবেষণা করছেন। এছাড়াও এই গ্রুপটাই, যে ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং তার যে সহযোগী গ্রুপ, তারা, তাদের দল, এই যে ICGEB, এটা একটা সংস্থা, এর আর্থিক সহায়তা, অর্থাৎ এই সংস্থা আর্থিকভাবে সহায়তা করছেন তাদের। সেই সহায়তা টমেটোর পাতা যে কোঁকড়ানোর একটা রোগ আছে, তোমরা জানো, টমেটোকে দেখবা, টমেটো গাছ দেখলে কিছু না কিছু পাতায় দেখবা যে টমেটোর কার্ল লিফ দেখা যায়, লিফ কার্ল বলা হয় কে। এই রোগ সৃষ্টিকারী এক ধরনের ভাইরাস আছে, হ্যাঁ, TOLCV। এই ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করেছেন। তার মানে তারা 2 ধরনের ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করতে সমর্থ হয়েছেন, এবং বর্তমানে এই ভাইরাস প্রতিরোধী টমেটো জাত উদ্ভাবনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তার মানে তারা 2টা কাজ করেছেন। একটা হচ্ছে মুগ ডাল যেই ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং টমেটোর লিফ কার্ল রোগ যে কারণে হচ্ছে, সেই 2টা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেছেন, এবং সেই ভাইরাস প্রতিরোধী মুগ ডাল এবং টমেটো উৎপাদনের জন্য তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো দেখো গল্পের মতো, যদি আমরা এভাবেই পড়ে বুঝতে পারি, হ্যাঁ, গল্প করে করে সুন্দরভাবে আস্তে ধীরে পড়ে যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু এটা মুখস্থ রাখার কোনো বিষয়ই না। কেমন? খালি ওই 2টা নাম, যে কোন কোন গাছের জন্য, এবং ভাইরাসের নাম না মনে রাখলেও চলবে। অনেক ক্ষেত্রেই আমরা অনেক উত্তরই কিন্তু এতটুকু মনে রেখেই করতে পারবো, সঠিক উত্তর করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ছোট ছোট একটা চার্ট দেখতে পাচ্ছি, এটা তোমাদের বই আছে। এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই এবং ভয় পাওয়ারও কোনো প্রয়োজন নাই। এখানে আমরা শুধু 2-1টা, এখানে 3-4-5টা জীবের নাম দেওয়া আছে, এবং এদের ক্রোমোজোম সংখ্যা, জিন সংখ্যা, ক্ষার জোর কতগুলো আছে এটা দেওয়া আছে। আমরা একটু বোঝার জন্য যে আসলে দেখো ক্রোমোজোমের সংখ্যা কত কম থাকতে পারে একটা জীবে, আবার কত বেশিও থাকতে পারে। ইকোলাই একটা ব্যাকটেরিয়া, আমরা সবাই চিনি। দেখো ক্রোমোজোমের সংখ্যা মাত্র 1টা এখানে, আর জিন সংখ্যা দেখো কত বেশি, 3200। এখানে ক্ষার জোর আছে 4.6 মিলিয়ন, 4.6 মিলিয়ন। আবার দেখো এখানে মানুষে চলে আসি, একেবারে লাস্ট, যেটা সবচেয়ে উন্নত প্রাণী। এখানে ক্রোমোজোমের সংখ্যা আমরা জানি 46টা মানুষের মধ্যে থাকে, তাই না?
46টা। আর জিন সংখ্যা দেখো 25,000, আমাদের জিন সংখ্যা হচ্ছে 25,000, আর এখানে ক্ষার জোড় আছে 3.2 মিলিয়ন। খেয়াল করো এখানে 4.6 মিলিয়ন হচ্ছে জিন সংখ্যা ক্রোমোজোম ইকোলাইতে, আর আমাদের আছে 3.2 মিলিয়ন, অর্থাৎ আমাদের ক্ষার জোড়ের সংখ্যা কম। ঠিক আছে, আর আরো অনেক আছে অপ্রকাশিত জিন আমাদের মধ্যে, যেগুলো এখনো প্রকাশিত হয়নি। হ্যাঁ, প্রকাশিত হয় না এমন জিন আছে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে বড় হলে, হ্যাঁ, বড় ক্লাসে জানতে পারবো। মিস একটা কোয়েশ্চেন। বলেন। মিস খারজোর কি? ক্ষার হচ্ছে খারজোর কি? বেস পেয়ার এটিজিসি, আমরা জানি এটিজিসি, হ্যাঁ, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, মনে আছে তোমাদের? আছে কিনা বলো, এই যে কিছুক্ষণ আগেই বললাম। আচ্ছা, এখান থেকে ওইটা খারজোর? সেটা জি যে মিস, মনে জোড়ায় আছে। জোড়ায় থাকে, এর সাথে টি থাকে, জি এর সাথে সি থাকে। সেটা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে না, 2টা বন্ধনী এবং 3টা বন্ধনী দিয়ে, তাদেরকে বলা হয় ক্ষার জোড়, অর্থাৎ বেস পেয়ার। এখন আমরা জানবো আচ্ছা। ডিএনএ। হ্যাঁ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে তোমরা অনেক শুনেছো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে। তোমরা জানো যে ফিঙ্গারপ্রিন্ট কি? ফিঙ্গারপ্রিন্ট জানো যে মানুষের হাতে আঙ্গুলের কিছু দাগ থাকে, ছাপ, দাগ, চিহ্ন, এগুলো থাকে। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো, এটা দেখলে একদম বুঝতে পারবা। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে, এইটাকেই বলা হয় হচ্ছে তোমার ফিঙ্গারপ্রিন্ট। এটা কখনোই দুজন মানুষের একরকম হয় না, জানো তো। ফিঙ্গারপ্রিন্ট সবসময় হচ্ছে একক, ইউনিক হয়। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টের ভিন্নতা হয় কেন জানো? ফিঙ্গারপ্রিন্ট কেন আলাদা হবে? কারণ জিন তথা ডিএনএ তে যে আমাদের এটিসিজি অর্থাৎ চারটা যে বেস থাকে, এই বেজ আমাদের কিন্তু একইভাবে সিকোয়েন্সে থাকে না, বেজের ভিন্নতা থাকে। এই ভিন্নতার কারণে আমাদের ফিঙ্গারপ্রিন্টও আলাদা হয়। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো আমাদের প্রতিটা ক্যারেক্টারের ভিন্নতা কিন্তু এই বেস গুলো কিভাবে সাজানো আছে, আলাদাভাবে সাজানো থাকলেই আমাদের ক্যারেক্টার আলাদা হয়। কেমন? আমাদের বৈশিষ্ট্যাবলী আলাদা হয়। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, এবং বেস সিকোয়েন্স এই কারণেই আমাদের জানতে হবে যে আমাদের কোন ক্যারেক্টারের জন্য কোন বেস সিকোয়েন্সের জন্য কোন ধরনের ক্যারেক্টারের পরিবর্তন আসে, এটা খুব সহজেই বোঝা যায়। তো কোন জীবের, এরপর আমরা জানছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। আমরা এতক্ষণ জানলাম ফিঙ্গারপ্রিন্ট কি, এখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা কি? হ্যাঁ, কোন জীবের ডিএনএ কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে জেল ইলেকট্রোফোরেসিস একটা পদ্ধতি কিছুক্ষণ আগে আমরা শুনছি, এর মাধ্যমে ডিএনএ যে ফটোগ্রাফি বিন্যাস বা ছাপ পাওয়া যায় তাকে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলবো। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমরা ডিএনএ কে সম্পূর্ণভাবে একসাথে কিন্তু আমরা এটাকে পরীক্ষণ করতে পারি না, কোনো কাজের ক্ষেত্রে আমরা সেটাকে কর্তন করে নিই। হ্যাঁ, কিছুক্ষণ আগেও দেখেছে ডিএনএ সিকোয়েন্সিং এর ক্ষেত্রেও এটাকে কাটা হয়েছিল। তো সেভাবেই কেটে বা কর্তন করে এটাকে ইলেকট্রোফোরেসিস, জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে ডিএনএ এর একটা ফটোগ্রাফিক বা আমরা একটা ছবি ছাপ পাওয়া যায়, ফটোগ্রাফিক বিন্যাস দেখতে পাই। দেখো ডান দিকের চিত্রটা দেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। দেখো এইভাবে ব্যান্ড গুলাকে দেখা যায়। কিছুক্ষণ আগে বলেছিলাম না ব্যান্ড দেখা যায়, এই দেখো কিভাবে ব্যান্ড দেখা যাচ্ছে, অর্থাৎ ফিতার মতো, হ্যাঁ, জড়িয়ে আছে গোল গোল করে, এরকম দেখা যাচ্ছে। বুঝতে পারছো? এক একটা এক এক কালারের, হ্যাঁ, এক একটার পরিধি এক এক রকম। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন মানে বেস গুলো কিভাবে আছে, এক একটা এক এক বেস কে দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে বেস দেখে, এই কালার দেখে, ব্যান্ড দেখে আমরা বুঝতে পারবো, বা ব্যান্ডের বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবো যে কোন বেসটা এখানে আছে, কোন বেসটা এখানে আছে, কোন জায়গায় কোন বেস আছে, আমরা এটা দেখে বুঝতে পারবো। তাহলে এই যে একটা উপস্থাপন, এই যে একটা ফটোগ্রাফিক ছাপ আমরা দেখতে পাচ্ছি, ফটোগ্রাফিক বিন্যাস আমরা দেখতে পাচ্ছি, এটাকেই আমরা বলবো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এটার আরেকটা নাম হচ্ছে ডিএনএ প্রোফাইল। ডিএনএ প্রোফাইল, হ্যাঁ, বলা হয়। প্রথমে কোন জীব তথা মানুষের সম্পূর্ণ ডিএনএ কে সংগ্রহ করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করা হয়। এরপরে কাজটা করা হয় কিভাবে, এখানে বলা আছে। হ্যাঁ, জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে জেল স্তরের উপর চালনা করা হয়, ফলে সেখানে ডিএনএ খণ্ডগুলো ক্রমান্বয়ে বড় থেকে ছোট হিসেবে কতগুলো সারিবদ্ধ ব্যান্ড হিসেবে দেখা যায়। কিছুক্ষণ আগে আমরা ব্যান্ড দেখিয়েছি। হ্যাঁ, বিশেষ ফটোগ্রাফিক পদ্ধতিতে ব্যান্ডগুলো প্রকৃতি, পারস্পরিক অবস্থান জানা যায়, যেটা আমরা ফটোগ্রাফিক চিত্র দেখতে পেলাম কিছুক্ষণ আগে, সেটা। আর তাহলে আমরা আরেকভাবে বলতে পারি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল কি, প্রত্যেক জীব তথা মানুষের, মানে প্রত্যেক মানুষ বা প্রত্যেক জীবের ডিএনএ খণ্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে আমরা বলবো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, বা ডিএনএ প্রোফাইল। এটা বারবার আসে সংজ্ঞা হিসেবে, 1 নম্বরের প্রশ্ন হিসেবে বারবার আমাদের আসে এই প্রশ্নটা। আচ্ছা, এরপরে জিনোম সিকোয়েন্সিং কি কাজে লাগবে আমাদের
হাতে একদম কম সময় আছে। জিনোম সিকোয়েন্সিং কি কি কাজে আসবে সেটা আমরা এখন জানবো, আরম্ভ করব, সামনের ক্লাসে পড়বো, কারণ নাম ডাকতে হবে আমাদের। কোন নির্দিষ্ট প্রজাতির জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে আমরা জানতে পারি যে ওই প্রজাতির ডিএনএ অণুতে অবস্থিত এটিজিসি বা 4টা বেস কোনটার পর কোনটা কিভাবে আছে অনুক্রম জানতে পারবো। ডিএনএ অণুর অনুদৈর্ঘ্যের সব অংশে এটিজিসি কিন্তু একভাবে থাকে না, অনেক সময় দেখা যায় এ এ এ এ এভাবেও থাকতে পারে, এজিসিটি এভাবে থাকতে পারে, অনুক্রমটা বিভিন্ন সময় বিভিন্ন হয়। তাহলে একাধিক এ থাকতে পারে, একাধিক টি থাকতে পারে ইত্যাদি। মানে সিকোয়েন্সিং আমরা জানি না আসলে কোন কার মধ্যে কিভাবে ডিএনএ এর মধ্যে এটিজিসি আছে। তো কোন জীবের জীবন রহস্য জানার পর, অর্থাৎ ডিএনএ সিকোয়েন্সিং জানার প্রথম ধাপ হলো জিনোম সিকোয়েন্সিং। মানে তার জীবন সম্পর্কে, তার জীবনের রহস্যটা কি, কেন এরকম সে দেখতে, কিভাবে তার এই বৈশিষ্ট্যগুলো আসলো, এইগুলো জানতে হলে প্রথম আমাদের জানতে হবে জিনোম সিকোয়েন্সিং। তাহলে এটা কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো। জিনোম সিকোয়েন্সিং জানলেই জীবের সমস্ত জেনেটিক তথ্য আমরা জানতে পারবো না, এমন না যে জিনোম সিকোয়েন্সিং জানলাম তো জেনেটিক তথ্য জানতে পারলাম, তা না। সিকোয়েন্সিং এর পর জানা সহজ হয়ে যায় কোথায় কোন জিনের অবস্থান, জিনের গঠনটা কেমন, জিনের পরিধি কিভাবে বিস্তৃত আছে, কোন জিনের কি কাজ, এগুলো জানতে পারি। তাহলে এগুলো জানতে পারলেই তো আমরা জেনেটিক তথ্যের অনেকগুলো জানতে পারলাম, তাই না? তাহলে আমাদের কাজগুলোকে সহজ করে দেয়, গবেষণার কাজকে সহজ করে দেয়, বৈশিষ্ট্য জানতে সহজ করে দেয়, একটা মানুষ সম্পর্কে বা একটা জীব সম্পর্কে বিভিন্ন রকম বৈজ্ঞানিক ধারণা পেতে আমাদের সহায়তা করে। কোন জিনের অবস্থান, গঠন, পরিধি, কাজ জানতে পারলেই ওই জিনকে ব্যবহার করা যায়। সুতরাং আমরা জিনের অবস্থান, গঠন, পরিধি যদি জানতে পারি এই সিকোয়েন্সিং এর মাধ্যমে, তাহলে কিন্তু ওই জিনটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। কিছুক্ষণ আগেই তোমরা 2টা উদাহরণ দেখলা যে মুগ ডালের জিনোম সিকোয়েন্সিং করে সেটা প্রতিরোধী জিন, প্রতিরোধী মুগ ডাল, ইয়ালো মোজাইক ভাইরাসের প্রতিরোধী মুগ ডাল তৈরি করা, মানে জাত তৈরি করা সম্ভব হচ্ছে, মানে কাজ চলছে। এভাবে করে বিভিন্ন কাজ, গবেষণার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো সামনের দিন আমরা দেখো ডিএনএ ফরেনসিক্সে কিভাবে কাজ করে, হ্যাঁ, তারপরে হচ্ছে জিনোম সিকোয়েন্সিং সম্পর্কিত উদাহরণগুলো আমরা সামনে ক্লাসে জানবো। হ্যাঁ, তো এর মধ্যে কোনো সমস্যা থাকলে বলো, আমি রোল কল করতে থাকি, আমি সিরিয়াল বাই, আমি এভাবে ডাকবো, 1 থেকে 10-এর মধ্যে যারা আছো রোল বলতে থাকবা। 1 থেকে 10। 1 মিস আছো? 303 301। 1 2 3 বলো, 1 2 3 আছো? জি জি মিস, মিস 1 2 3 আছে। আচ্ছা, 4 5 6? মিস 305। 6 আচ্ছা, 5 6 আছো, 5 6। আচ্ছা, 7 8 9? ম্যাম 7, 307 আছি। আচ্ছা, 7 8 9? 8 9 আছো? আচ্ছা, 8 10 আছো? মিস 310। আচ্ছা, 8 9 নাই, তাহলে 10 আছে। আচ্ছা, 11 12 13 14 আছে? 11 12 13 14 15? আচ্ছা, 16 17 18? মিস বলো। প্রেজেন্ট তো চ্যাটলিস্ট আমরা দিয়ে দিয়েছি। সরি, চ্যাটলিস্টে তো প্রেজেন্ট দিয়ে দিয়েছি আমরা। চ্যাট লিস্টে দিয়ে দিয়েছো? এখন আমি তখন তো খেয়াল করতে পারিনি। না মিস, চ্যাটলিস্টে ঢুকলে আপনি পাবেন, স্ক্রিনশট নিলে হবে। স্ক্রিনশট এখন নিব না, আমি এভাবেই নিচ্ছি। আজকে এভাবে নেই, সামনের দিন থেকে ওইভাবে নিব, এখন এটাই আমার প্ল্যান। ঠিক আছে, অসুবিধা নাই। বলো দেখি, 16 থেকে আছো 20 পর্যন্ত? মিস 319। আচ্ছা, 319 এভাবেই বলো, অসুবিধা নাই। আচ্ছা, 20 পর্যন্ত তাহলে আর কেউ নাই। 21 থেকে 30-এর মধ্যে কেউ থাকলে বলো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করছি, কেমন? আচ্ছা, 30-এর মধ্যে কেউ নাই? 25 জন আসছে, আমি বলো। 23 মিস, আমার কানেকশনটা লুজ হয়ে গেছিল তাই তখন কত দিতে কত পারিনি। বলো? মিস 323। 23। আচ্ছা, বলো।
23-এর পর 30 পর্যন্ত কেউ নাই, তাই তো? আচ্ছা, 31 থেকে 40-এর মধ্যে যারা আছে বলো। ম্যাম 329। ম্যাম 335। আচ্ছা, 35, 39, ঠিক আছে। ম্যাম 35, 334। 35, 34, 39, হ্যাঁ। 40 আছো? আচ্ছা, 40 থেকে 50-এর মধ্যে যারা আছো বলো। ম্যাম 348। ম্যাম 41, 41। 341, 48 ম্যাম। 350। আচ্ছা, দিচ্ছি আমি, হ্যাঁ হ্যাঁ, হয়েছে তিনটা, 41, 50, 48। এরপরে আছো এর মধ্যে কেউ 40 থেকে 50-এর মধ্যে? আচ্ছা, 51 থেকে 60-এর মধ্যে কেউ আছো? মিস 58। 360। 60 আছো। আর কত? 57? 58। 58, আচ্ছা। আর কেউ আছো 51 থেকে 60-এর মধ্যে? আচ্ছা, 61 থেকে 70? 61 মিস ম্যাম। 64। মিস 64। ম্যাম 65? 65, আচ্ছা। তাহলে আমি মিস পেলাম, বলো, ম্যাম 327 আছে ম্যাম। কত? 327। 327? এটা তো অনেক আগে চলে গেছে। মিস 370। 370? জি আচ্ছা, মিস। হ্যাঁ দিয়েছি, 370 দিয়েছি। এখানে 60 আছো, 64, 65, 70 আছো। এর মধ্যে আর কেউ 361। বাকি আছো? হ্যাঁ, 361। 361। আচ্ছা, আমি কিন্তু এই পেজ থেকে চলে যাব। বলো দেখি এরপরে 71 থেকে 80-এর মধ্যে কেউ আছে নাকি? 74। 74 আছো? 76 আছো? 77 আছে। আচ্ছা, 77 মিস। 77 দিয়েছি। 78, 79, 80 আছো কেউ? মিস 73। 73 আছো, হ্যাঁ 73 দিয়েছি। আর কেউ আছো? 76। 76 দিয়েছি। নওরিন আছো? 73 আছো? 73 কি আছো? 73 নাই। আচ্ছা, এরপরে হচ্ছে 80-এর মধ্যে আর কেউ নাই, তাহলে 81 থেকে 90-এর মধ্যে আছো কেউ? মিস 85। মিস 80। 85? জি 85, মিস। 86 আছো? 87। কত? মিস 81। 81। বলো এরপরে আর কি আছো 90-এর মধ্যে? 81, 85 ছাড়া আর কেউ আছো? আচ্ছা, 91 থেকে 400-এর মধ্যে কে আছো বলো। মিস 87। হ্যাঁ, 100? 91 থেকে 400-এর মধ্যে কেউ আছো নাকি? 91? মিস 93। আচ্ছা, 93 আছো, গুড। তারপরে 99। 92? 99। আচ্ছা, 99 আছো, ঠিক আছে। আচ্ছা, 400 নাই? 400 পর্যন্ত আর কেউ আছো দেখো। আচ্ছা, এখন 400 থেকে 413-এর মধ্যে কেউ ম্যাম আছো? 409। 409, গুড। ম্যাম 402। 409 দিয়ে নেই, 409, হ্যাঁ 402। আর কেউ আছো? আর কেউ আছো? আর কেউ আছো? বাদ পড়লে কেউ বলো। মিস 387। 87। আচ্ছা, 10। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 32। 32 কিভাবে হলো? আমি তো এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, 31 একজন মনে হয় লিভ হয়েছে। 1 মিনিট আছে, ঠিক আছে। তাহলে তোমরা একটু বইটা দেখবে। সামনের দিনে যেই টপিক, যতটুকু অংশ আমরা বাদ আছে ততটুকু পড়বো, এবং খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকের মতো এখানেই শেষ করি না? কোনো কোশ্চেন না থাকলে শেষ করে দিই। আচ্ছা মিস আদাব। আচ্ছা, আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মিস ওয়ালাইকুম আসসালাম।